আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। চেঁচাচ্ছিস কেন? হীর ভ্যাবাচাকা খেয়ে ভুলে গেল সে কেন চেঁচাতে যাচ্ছিল। হতবিহ্বল চোখে তাকিয়ে বোকা গলায় বলে উঠল। শাবাব হীরের কাণ্ড দেখে না পেরে হেসে উঠল। হীরের গলার দিকে ইশারা করে বলল, উফ, সেই লাগছে কিন্তু। হীর চেতে উঠল শাবাবের আচরণে। রেগে মেগে গলায় হাত চেপে বলে উঠল, ছি ছি ছি, এটা তুমি কি করলে? বদ লোক কোথাকার! আমি এক্ষুনি বড় মাকে গিয়ে বলে দিব। কথা বলতে বলতে হীরের চোখ ছলছল করে উঠল। তা দেখে শাবাব মৃদু হেসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যাকে খুশি তাকে গিয়ে দেখা, আই ডোন্ট কেয়ার। হীর রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুমি এত ফালতু কেন? সকালে ঘুমের মধ্যে এসে জোর করে কিস করে গেলে, আর এখন আবার। হীর থমকে গেল, মুখে কুলু পেটে চুপসে গেল সে। রাগের মাথায় ভুল করে স্বপ্নের কথাটাও বলে ফেলল। কি দরকার ছিল? কি হলো, চুপ করে আছিস কেন বল? হীর নিজেকে কন্ট্রোল করতে বা পেরে রাগে ফুঁসে উঠে বলল, প্রেম করছো তোরই আপুর সাথে, অথচ চুমু খাচ্ছ আমাকে, জোর জবরদস্তি করছো আমায়, বকাঝকা করছো আমায়, রাগ দেখাচ্ছ আমায়, আবার কেয়ারও করছো আমায়। বলি সমস্যাটা কি তোমার? বলবে একবার? এত অধিকার কেন দেখাচ্ছ আমার উপর? যদি তোরই আপুকেই ভালোবেসে থাকো, তখন আমায় কেন এত গভীরভাবে স্পর্শ করে বুঝিয়ে দিচ্ছ আমার প্রতি তোমার ঠিক কতটা ভালোবাসা, মায়া এবং অনুভূতি আছে? কেন করছো এমন? কি সুখ পাচ্ছ এমনটা করে? আবার যখন আমি কাছি তখন আবার নিজে এসে চোখের জল মুছিয়ে দিচ্ছ কেন? কি বোঝাতে চাও? তুমি তোরই আপুকে ভালোবাসো আর আমাকে দয়া মায়া দেখাও? কেউ চেয়েছে তোমার দয়া মায়া দেখতে? আমি চেয়েছি? আমি কি বলেছি প্লিজ আমায় তোমার মায়া দেখিয়ে বাঁচিয়ে নাও, অন্যথা আমি মরে যাব? কথাগুলো একদমে বলে থামলো হীর। শাবাব অবাকের চূড়াতে পৌঁছে হাঁ করে রইল। কি বলবে তৎক্ষণাৎ কিছু ভেবে পেল না, শুধু আমতা আমতা করতে লাগলো। হীর আবারও বলে উঠল, তুমি যে এসব কিছু আমার সঙ্গে করছো না, আমি জানি তুমি আমাকে খ্যাপানোর জন্য করছো, কখনো স্বপ্নে আবার কখনো বাস্তবে। কিন্তু তুমি কি বুঝতে পারো তোমার এই স্পর্শ কতটা পাগল পাগল করে তোলে আমায়, কতটা অস্থির করে রাখে আমায়? তখন নিজেকে পাগল পাগল মনে হয়। তুমি বুঝবে না এসব, তাই তোমাকে এসব আমি বলবো না। আমি শুধু এটাই বলবো, তোরই আপুকে নিয়ে তুমি ভালো থাকো, আর আমার পেছন লাগা বন্ধ করো প্লিজ। হীরের চোখ থেকে গড়িয়ে দুফোঁটা জল মাটিতে পড়তেই রক্তক্ষরণ হলো শাবাবের বুকে। শাবাব মাথা নিচু করে নিল। বার কয়েক দীর্ঘশ্বাস ফেলে মুখের মেকি হাসি জুড়ে হীরের দিকে চেয়ে বলল, আই এম সরি হীর, আমি সত্যি বুঝতে পারিনি তুই এসব ভাবছিস। ভাবলে হয়তো শুরুটা একটু অন্যরকম হতো, শুরুতেই সবটা অন্যরকম হতো। তুই এখানে দাঁড়া, তোর কিছু জিনিস আমার কাছে আছে, আমি সেগুলো তোকে দেওয়ার জন্যই সকালে আসতে বলেছিলাম, এখনই নিয়ে যা। শাবাব মলিন হেসে আলমারি থেকে হীরের লকেট, নেকলেস আর ঝুমকোগুলো বের করে এনে তার হাতে তুলে দিলেন। হীর সেগুলো দেখে অবাক চোখে শাবাবের দিকে তাকাতেই শাবাব বলে ওঠে, সেদিন শপিং মল থেকে বাসায় ফিরে আর এগুলো তোকে দেওয়া হয়নি। ওয়েট। শাবাব নেকলেসগুলোর মধ্যে থেকে একটা তুলে হীরের গলায় পরিয়ে দিয়ে ম্লান মুখে বলল, এটা পরে থাক আপাতত, তাহলে গলার দাগটা বোঝা যাবে না। হীর ছলো ছলো চোখে তাকালো শাবাবের দিকে। শাবাব গাল ফুলিয়ে নিঃশ্বাস ছেড়ে মনে মনে ভাবল, শুরুতেই তোমাকে ভালোবাসি কথাটা বলে ফেললে হয়তো আজকের এমন একটা সময় আসতোই না হীর পাখি। আজ এসব করে তোমাকে যা বোঝাতে চাইলাম তুমি তো সেটা বুঝলেই না, উল্টো ভুলেই বুঝলে। ভুলটা অবশ্য আমার। আমি ভেবেছিলাম তোরই সাথে মেলামেশা হয়তো তোমাকে জেলাস করবে, আর তুমি সহ্য করতে না পেরে মুখ ফুটে বলেই ফেলবে ভালোবাসি। কিন্তু না, সেসব দিক হিতে বিপরীত হলো। আর না, এবারের ডিসিশনই হবে ফাইনাল ডিসিশন। হীর ভেজা গলায় বলল, আই এম সরি ভাইয়া, তুমি আমার কথায় কষ্ট পেও না প্লিজ। আমি তোমাকে হার্ট করতে কিছু বলিনি। হীরের কথায় স্মিত হাসল শাবাব। গালে আলতো করে হাত রেখে বলল, ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলবি, বাইরে অনেক ছেলেরা এসেছে, তোর দিকে কেমন বাঁকা চোখে তাকায়, আমার মোটেও পছন্দ নয় এসব। পরে দেখা যাবে আমার রাগ উঠে গেলে এক গুলিতে মার্ডার করে দেব। আর শুনলাম রাবিবও এসেছে নাকি, তাই একটু সাবধানে থাকিস। হীর চোখ ঝাপটে পড়ল। আচ্ছা। গায়ে হলুদের তোড়জোড় শুরু হলো বিকেল গড়াতেই।
ছাদে হয়েছে বিশাল প্যান্ডেল। বৃষ্টির জন্য আগের সাজগোজ সবই খুলে নিতে হয়েছিল। এখন তাই পুনরায় সাজানো হলো বাড়িসহ পুরো ছাদকে। এদিকে সানিয়াকে সাজাতে পার্লার থেকে লোক এলো। তারা সানিয়াকে সাজাতে সাজাতে বাকিদেরও সাজাচ্ছে। আর এই মহান কাজ সম্পন্ন হচ্ছে হীরের রুমে। বেচারি হীর এসবের মাঝে নেই। সে তার ড্রেস আর গয়নাগাটি নিয়ে আগেই সানিয়ার রুমে স্থান নিয়েছে। তার নিজের কাজ নিজে ব্যতীত অন্য কেউ করে দিলে পছন্দ হয় না। আর মেকআপ হচ্ছে মেয়েদের সব থেকে সেন্সিটিভ জিনিস। এটা একবার ওলটপালট হয়ে গেলে পরবর্তীতে আর ইচ্ছে হয় না নতুন করে লাগাতে। তাই যা হওয়ার একবারেই হওয়া চাই। হলুদ রঙের ভারী পাথরের কাজ করা 2 পার্টের লেহেঙ্গা, সাথে একদম ফিনফিনে পাতলা তার ওড়না। তাকে আরেকটু আকর্ষণীয় করে তুলতে তার 2 মাথায় স্থান পেয়েছে ভারী পাথরের অসাধারণ কাজ। সিল্কি চুলগুলোর এক পাশে জায়গা পেয়েছে বেলি ফুলের মালা। বাকি চুলগুলো পাশভাবেই কাঁধের উপর এনে রেখেছে হীর। চোখে সংমিশ্রণের আইশ্যাডো পড়েছে, তার উপর ঘন কালো মাস্কারা। নাকে সাদা জলজল করা ছোট্ট একটা পাথর। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। হাইলাইটারে 2 গালের পাশে নাকে এবং থুতনিতে চিকচিক করে জ্বলছে বারবার। ঠোঁটের করে মিষ্টি হাসি, কানে ভারী দুল এবং গলায় ভারী নেকলেস। যে পাশে চুলগুলো স্থান পেয়েছে, লেহেঙ্গার উপরের পার্টটা বেশ ছোট। পেট এবং পেটের পাশে তিল সবটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। এভাবে খোলা রাখা উচিত নয়, তাই সে প্রথমেই ওড়না দিয়ে পেট ঢেকে নিল। আর তার উপর পড়ল কোমর বন্ধনী। নিজেকে আয়নার ভেতর থেকে ভালো করে একবার দেখে নিয়ে মুচকি হাসল। মনে মনে বলল, পারফেক্ট। আজ আমাকে তরির থেকে নিশ্চয়ই বেশি সুন্দর লাগবে। আর মিস্টার শাবাব, তোমার মাথা ঠিকই খারাপ হবে। কথাটা ভাবতে ভাবতে আপন মনে হেসে উঠল হীর। আর একবার নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। আয়নার ভিতর থেকে নিজের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে ভাবল, সাজ কি বেশি হয়ে গেল নাকি? আমি তো নিজের প্রেমে পড়ে যাচ্ছি। কথাটা বলে এবার শব্দ করেই হেসে উঠল সে। কি সব আবোল তাবোল বকছে। হাসতে হাসতে নিজেই নিজের মাথায় আস্তে করে চাটি মারল। অতঃপর আয়নার দিকে একটু ঝুঁকে নিজের সাজগোজ দেখায় মনোনিবেশ করল। দূর থেকে দাঁড়িয়ে তার এহেন কার্যকলাপ দেখে চলেছে শাবাব। নেকলেস আর কোমর বন্ধনীতে সিক্রেট ক্যামেরা লাগিয়ে যতটা না উপকার হবে ভেবেছিল, তার থেকেও বেশি অপকার হচ্ছে বলেই মনে হচ্ছে তার। সিক্রেট ক্যামেরাগুলো তার ফোনের সাথে কানেক্টেড। তাই হীর এখানে বসে এতক্ষণ যাবৎ কি করলো বা কি বলল, সবটাই অগত্যা রেকর্ড হয়েছে সেই ক্যামেরায়। শাবাব বেচারা নিরুপায় হয়েই একটু নির্লজ্জ হয়ে দেখেছে সবটা। বেশি না, একটুই দেখেছে। যখন আর দেখা সম্ভব হলো না, তখন আস্তে করে ফোনটা বন্ধ করে দিল। অতঃপর তাকে একটু চারিদিকে নজর রেখে সাজতে বলার উদ্দেশ্যেই এখানে আসা। তবে ইতিমধ্যেই সাজ কমপ্লিট করে ফেলেছে হীর। আর তার এমন রূপ দেখে কি যে বলতে এসেছিল সবটাই গুলিয়ে ফেলেছে। বলা যায় সে নিজের মধ্যে থেকে হারিয়ে গিয়ে মোহাচ্ছন্ন দৃষ্টিতে দেখতে লাগলো হীরকে। অপরূপ মায়াবতী লাগছে তাকে। হীরকে দেখে শাবাবের হার্ট এত দ্রুত বিট হচ্ছে যেন এক্ষুনি ফাল পেরে বেরিয়ে আসবে তা। শাবাব বুকের বাপাশে হাত চেপে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। যা হীর এতক্ষণ দেখতে না পেলেও হঠাৎ দেখে যেন ভড়কে গেল। হলুদ শেরওয়ানিতে অসাধারণ লাগছে শাবাবকে। শেরওয়ানিতে সুতোর নকশার উপর পাথরের কাজ। মাথায় এক ঝাঁক অগোছালো সিল্কি চুল, আকর্ষণীয় চোখ এবং ক্রাসিত চাহনি। যে কোনো মেয়ে এই চাহনি অনায়াসে মরতে চাইবে। ঠোঁটের কোণে চমৎকার হাসি। আজ হাতে ব্র্যান্ডেড ঘড়ি নেই। এই ছেলে শেরওয়ানির হাতাও গুটিয়ে রেখেছে কনুই পর্যন্ত। ডান হাতে সুতো দিয়ে কিছু একটা বেঁধেছে আর বাঁ হাতে ব্রেসলেট। হীরের দৃষ্টি এখনো অবধি আয়নাতেই আছে। আয়নার ভিতর থেকে সে শাবাবকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আচমকা বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল তার। তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে মিনমিন করে পেছন ফিরে তাকালো শাবাবের দিকে। হীর ফিরে তাকাতেই শাবাব বুকে হাত রেখে 1 পা 2 পা করে এগিয়ে এলো হীরের পানে। হীর শুকনো গলায় ঢোক গিলে আমতা আমতা করতে লাগলো। হীরের আচরণে শাবাবের কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের ভাবনাতেই বলে উঠল, একটু সুশীলভাবে রেডি হতে পারিস না? শাবাবের অদ্ভুত কথা বোধগম্য হলো না হীরের। সে বোকা গলায় প্রশ্ন করল, মানে? রেডি হওয়ার সময় একটু ভদ্রভাবে রেডি হতে হয়, সে কথাও শিখিয়ে দিতে হবে তোকে। মানে এসব তুমি কি বলছো? রেডি হওয়ার সময় আবার ভদ্রভাবে কি করে রেডি হয়? হীরের প্রশ্নে শাবাবের ঘোর কাটল। সে কি বলছে ঘোরের মাঝে নিজেও বুঝতে পারছে না।
তাই নিজেকে সংযত করে সোজা হয়ে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে রাশভারী কণ্ঠে বলল, এই যে রেডি হচ্ছিস, অথচ রুমের দরজা খোলা, এটা কি অভদ্রতা নয়? কেউ যদি চলে আসতো আর তোকে এভাবে এভাবে রেডি হতে দেখে নিত? হীর নিজেকে একবার দেখে নিয়ে জবাব দিল, আমি তো পুরো রেডি, তাহলে এখন দেখলে কি প্রবলেম? শাবাব ধমকের সুরে বলে উঠল। আমি কি এখনের কথা বলেছি? আমি একটু আগের কথা বলেছি। হীর অবাক হওয়ার চেষ্টা করে বলল। তাহলে কখনই কথা বলেছো? হীর ভুরু কুচকে জবাব দিল, আমি যে একটু আগে রেডি হয়েছি, সে কথা তোমাকে কে বললো? আমি তো আরো অনেকক্ষণ আগেও রেডি হতে পারি, বা দুপুরের পরেও চেঞ্জ করতে পারি। মোট কথা আমি যে কোনো সময় চেঞ্জ করে রেডি হতে পারি। আর যখন চেঞ্জ করেছি তখন তো অবশ্যই দরজা লক করেই চেঞ্জ করেছি। শাবাব আত্মবিশ্বাসের সহিত বলে উঠল, তুই কোনো দুপুরের পর চেঞ্জ করিসনি, তুই একটু আগেই। তুমি এত কনফিডেন্স নিয়ে কি করে বলছো আমি কখন চেঞ্জ করেছি? কারণ আমি দেখেছি তাই। হোয়াট? না না না, আমি দেখিনি। কে যেন এসেছিল না তোর রুমে? তো তুই যখন চেঞ্জ করছিস? মিলি এসেছিল? হ্যাঁ, মিলি যখন তোর রুমে নক করে তখন আমি এখান থেকে যাচ্ছিলাম, দেখলাম ও নক করে ভেতরে ঢুকে গেল। তার মানে আগে থেকে দরজা খোলা ছিল, কেবল চাপানো ছিল, তাই তো? হীর সন্দিহান কণ্ঠে বলল, হ্যাঁ তাই, কারণ মিলিকে আমি ডেকেছিলাম একটা দরকারে, তাই আগে থেকেই খুলে রেখেছি। শাবাব আশেপাশে একবার নজর বুলিয়ে বলল, আমাকে ডাকলেই পারতিস। হীর ঝটকা খেয়ে বলল, ছি ছি ছি, এসব কাজে তোমাকে কি করে ডাকবো? কোন সব কাজে? আছে, তোমাকে বলা যাবে না। তো কাকে বলা যাবে? হীর মুখ বাঁকিয়ে বলল, যাকে বলা যায় তাকেই রেখেছিলাম। কেন? ও ছাড়া সেই কাজ কি পৃথিবীর বাকি কেউ করতে পারে না? হীর শাবাবের প্রশ্নে অধৈর্য হয়ে বলল, পৃথিবীর সবাই সেই কাজ করতে পারে, কোনো সমস্যা নেই। এই যেমন আমার বিয়ের পর আমার হাজবেন্ড সেই কাজ করতে পারবে, অথবা তোমার বিয়ের পর তোমার বউয়েরটা তুমি করে দিতে পারবে। কি করে দিতে পারবো? উফ, ড্রেসের হুক লাগিয়ে দিতে পারবে। হয়েছে শান্তি? হীরের কথায় সবাই হতবিহ্বল হয়ে তাকালো। কপাল কুঁচকে জবাব দিল, ছি ছি, তুই এত অশ্লীল কেন? বড়দের সামনে কি সব বলছিস? লজ্জা লাগে না? হীর আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, লজ্জা? কি করে লাগবে? তোমার এত এত প্রশ্নের অত্যাচারে আমার লজ্জা পেয়ে পালিয়েছে। মানে আমার মুন্ডু সাইডে চাপো। হীর কথাটা শেষ করে মুখ ঝামটি দিয়ে চলে গেল। শাবাব তার যাওয়ার পানে তাকিয়ে মুখ কুঁচকে বলল, তোমার আমার করছো কেন? বলবে আমাদের। কি বলবে? আমাদের। চলে গেল। সানিয়াকে বিশাল স্টেজের মাঝে বড় চেয়ারে বসানো হয়েছে। চারপাশে ডেকোরেশন হয়েছে সব হলুদ ফুল, হলুদ রং, হলুদ লাইট এবং লাল হলুদ আলপনাতে। সানিয়ার স্টেজের সামনে বড় করে আলপনা আঁকা হয়েছে নাজমা বেগমের ইচ্ছেই। বাড়িতে কারোরই এই প্ল্যান ছিল না হলুদের স্টেজের সামনে কোনো আলপনা আঁকা হবে, কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত হলো এখানে ঠিক মাঝখানটাতে বড় করে আলপনা দেওয়া হবে, আর সেই কাজ নাজমা বেগম নিজে হাতে করবেন। শাবাব অবাক কণ্ঠে মাকে জিজ্ঞেস করল, মা, হঠাৎ আলপনা কেন? এগুলো কিন্তু অনেকটা ওল্ড ফ্যাশনে পড়ে মা। নাজমা বেগম জবাবে হেসে বললেন, কণিকার ভীষণ পছন্দ ছিল আলপনা। তোরা তো জন্মাসনি তখন কণিকা আর রিয়াদের বিয়ের পর কণিকা বাড়ির যে কোনো অনুষ্ঠান হলেই এমন করে আলপনা দিত, আর ওর ভীষণ ইচ্ছে ছিল আমার ছেলে বা মেয়ের বিয়ের সময় নিজ হাতে ও সারা বাড়িতে আলপনা দিবে। কিন্তু সেই সৌভাগ্য তো আর হলো না আমাদের, আর সারা বাড়িতেও আলপনা দেওয়া সম্ভব না। তাই ভাবলাম হলুদের এখানটাতেই দিয়ে দেই। মায়ের কথায় স্বভাবের কোনো জবাব ছিল না। সে স্রেফ মলিন হেসে মায়ের সাথে হাতে হাত মেলালো। টানা 2 ঘন্টা বাদে তারা সম্পূর্ণ করলো অসাধারণ এক আলপনা। আলপনা দেওয়া সত্যি অসাধারণ হয়েছে। নাজমা বেগম মনে মনে ভাবলেন, আজ কণিকা থাকলে সেই আলপনা দেখে কতটাই না খুশি হতো। কথাটা ভাবতেই বুক ভরে আসলো তার। ভারী নিঃশ্বাস ফেলে আর ভাবলেন না অতীত। সবার সাথে তালে তাল মিলাতে গিয়ে সেও স্বাভাবিক হয়ে গেলেন, আর মনোনিবেশ করলেন তার মেয়ের জীবনের এই বিশেষ মুহূর্তের প্রতি। চারিধারে গান, হইহুল্লোড়, আর তার মাঝে সানিয়াকে একে একে হলুদ লাগানো, সবটাই এক অসাধারণ মুহূর্ত হীরের কাছে। এমন একটা মুহূর্ত এলে যে মন খারাপ করে থাকাও দায়।
তারা চার বন্ধু সানিয়ার পাশেই সেলফি এবং বিভিন্ন মোমেন্ট ক্যামেরায় বন্দি করায় ব্যস্ত। এদিকে শাবাব, তরি এবং তাদের বাকি টিম মেম্বাররা সবাই আলাদা আলাদা জায়গায় থেকে মনি এবং শিলার প্রতি নজরদারি করছে। তার অন্যদিকে সিকিউরিটি গার্ডরা কড়া পাহারায় আছে চারপাশে। যদিও এর কোনোটাই মনিকার চোখ এড়ায়নি। মনিকা জানে শাবাব তাকে পছন্দ করে, তবে সেই যে আসল কালপ্রিট সেটা শাবাব জানে না বলে তার ধারণা। তাই এই সুযোগে আজকের প্ল্যানটা কিছুতেই ফ্লপ হতে দেওয়া চলবে না, একদম না। মনিকা সবার চোখের আড়ালে এসে দাঁড়ালো, আর তার পেছন পেছন চারপাশে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করতে করতে হলুদের বাটিটা মনিকার হাতে তুলে দিল। মনিকাও তার ন্যায় অন্য পাশে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করলো। শিলার দিকে আর চোখে তাকিয়ে জলদি করার তাগাদা দিতেই শিলা ভয়ে ভয়ে হ্যাসূচক মাথা নাড়ল। অতঃপর ছোট একটা বোতল থেকে হলুদের বাটিতে বেশ খানিকটা কেমিক্যাল ঢালল। এই কেমিক্যালের গুণ হলো মানুষকে ধীরে ধীরে অ্যাটাক করা, যেটা মানুষের শরীরে লাগতেই সারা শরীর ছড়িয়ে পড়বে এর গুণ। উপর থেকে বোধগম্য না হলেও ভেতর থেকে তাকে মৃত্যুর পথে ঠেলে দিবে। তার মৃত্যুও হবে খুব স্বাভাবিক, দেখলে মনে হবে খুব স্বাভাবিক মৃত্যু ছিল। শিলা কেমিক্যালটা একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিল হলুদের সাথে। মনিকা কেমিক্যাল মিশ্রিত হলুদের দিকে তাকিয়ে বাঁকা ঠোঁটে হাসল। শিলার দিকে একবার তাকিয়ে পুনরায় হলুদের দিকে তাকিয়ে বলল, এইবার খুব সুন্দর মাতৃদর্দি একটা নাটক করে এই হলুদ হীরের গালে, গলায় এবং হাতে সযত্নে লেপটে লেপটে মাখাতে হবে। আর তারপর তারপর মাই ডিয়ার হীরপরীর মৃত্যু অনিবার্য। শিলা মনিকার ন্যায় বাঁকা হাসল, কিন্তু হঠাৎ করেই তার চোখে ফুটে উঠল আতঙ্ক। সে আতঙ্কিত স্বরে বলল, কিন্তু ম্যাডাম, এই কেমিক্যাল আপনি যখন হীরার গায়ে লাগাবেন তখন যে আপনার হাতেও লাগবে, আর সেটা দিয়ে আপনারও। মনিকা খিলখিল করে হেসে উঠল। শিলার গালে চাপড়ে বলল, এর মেডিসিন আমার কাছে আছে রে বোকা। এই কেমিক্যাল শরীরে লাগার ঠিক 10 মিনিটের মধ্যে যদি এর মেডিসিন দেওয়া না হয় তাহলে হীরের মতোই দশা হবে আর কি। মনিকার বিকট হাসির শব্দে শিলার ভয় কাটল না। এই ভয়ে মনিকার মৃত্যুর ভয় নেই, এই ভয় হলো শাবাবের সন্দেহের ভয়। শাবাবের মস্তিষ্ক যে সেকেন্ডের কাটার থেকেও আগে চলে। মনিকার শাবাবের ভয় না থাকলেও তার আছে প্রচন্ড ভয়। স্যার, শিলার হাতে ওই হলুদের বাটিটা একবার দেখুন। আফিকের গলা। শাবাব তীক্ষ্ণ নজরে তাকালে শিলার হাতের দিকে। সানিয়ার চেয়ারের পাশে হাতে হলুদের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে শিলা। মনিকাকে আশেপাশে দেখা যাচ্ছে না। শিলাও এতক্ষণ ছিল না, এক্ষুনি এলো। আর আশ্চর্যজনকভাবে তার হাতের বাটিটাও আশেপাশে কারোর কাছে ছিল না। তার মতেই হঠাৎ করে উঠে এলো, জুড়ে বসলো, পাশ থেকে ধীর কণ্ঠে বলল, মনি স্টেজের দিকে যাচ্ছে। তরির কথায় শাবাব চমকে উঠে তার দৃষ্টি অনুসরণ করতে থাকলো। মনিকা মুখে মেকি হাসি ছাড়া সবার সাথে অল্প স্বল্প আলাপচারিতা পেরে স্টেজের দিকে যাচ্ছে। শাবাব কুটিল দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠল, আমাদের ওখানটায় যাওয়া উচিত। আভিক, তুমি আশেপাশে নজর রাখো। তরি, তুমি আমার সাথে এসো। আভিক মাথা ঝুঁকিয়ে পাশে সরে গেল। শাবাব হাঁটা ধরতেই তরি হ্যাঁ সূচক মাথা নেড়ে তার পেছন পেছন হাঁটা ধরল। নাজমা বেগম মনিকাকে এগিয়ে আসতে দেখেই অভিযোগের সুরে বলে উঠল, মনি, কোথায় ছিলে তুমি? মেয়েটাকে হলুদ লাগাবে না? মনিকা হেসে জবাব দিল, হ্যাঁ আপা, এই তো চলে এলাম। কই দেখি আমার মেয়েকে। সানিয়াকে উদ্দেশ্য করে হাতে খানিক হলুদ তুলে সানিয়ার দিকে তাকালো মনিকা। সানিয়া মিষ্টি হেসে গাল বাড়িয়ে দিল মনিকার দিকে। মনিকা সানিয়ার দুই গালে হলুদ লাগিয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলো। সুখী হও মামুনি। সানিয়া চোখ ঝাপটে মনিকার দোয়া নিল। পাশে দাঁড়িয়ে আছে হীরের দিকে তাকিয়ে মনিকা বলে উঠল, মামুনি, তোমাকেও একটু হলুদ দেই লাগিয়ে, কারণ কিছুদিন বাদে তো তোমার মেয়েটাকেও বিয়ে দিতে হবে নাকি। মনিকার কথা শুনে হীর চোখ জোড়া রসগোল্লার মতো করে বলে উঠল, মনি, ইস, আমি এই বিয়ে ফিয়ে করবো না বলে দিলাম। হীরের ঠোঁটে লজ্জা, তা বুঝেই উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। মনিকা শিলার ধরে রাখা বাটি থেকে বেশ খানিকটা হলুদ হাতে উঠিয়ে নিল, যা দেখতেই শাবাব অদ্ভুত শব্দ করে ছুটে গেল সেদিকে। মনিকা মুখে কতক্ষণ বাঁকা হাসি ঝুলিয়ে হলুদ মাখা হাত হীরের গাল বরাবর নিয়ে ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখা টানল। হীর মনিকার হাতে হলুদের দিকে তাকিয়ে চোখ পিটপিট করে বলল, মনি একটু লাগাবে, বেশি লাগলে আমার সাধের মেকআপ। মনিকা চোখ ঝাপটে হ্যাসূচক মাথা নাড়ালো।
হলুদটা হীরের গালে স্পর্শ করার ঠিক এক মুহূর্ত আগেই কেউ হীরকে হ্যাচকা টান মেরে সরিয়ে দিল। চোখের পলকে হীরের সামনে থেকে গায়েব হয়ে যেতেই চোয়াল শক্ত হয়ে এলো মনিকার। পাশ ফিরে তাকাতেই দেখলো হীরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে শাবাব, যা দেখতেই রাগে তার সারা শরীরে আগুন জ্বলে উঠল। এক্ষুনি সম্ভব হলে হীরের সাথে সাথে তাকেও মার্ডার করে ফেলতো সে। আচমকা হ্যাচকা টান খেয়ে বিস্ময় ফুলে ভেবে উঠেছে হীরের মুখ। চোখ দুটো কপালে তুলে শাবাবের দিকে প্রশ্নবিদ্ধ মুখ করে তাকালো। মনে মনে প্রশ্নরা নাচ বেড়ে বেড়াচ্ছে। এমন করে টেনে আনার মানে কি? হ্যাঁ, কিন্তু মুখে কোনো কথা নেই। চুপ করে শাবাবের ভাব ভঙ্গি পর্যবেক্ষণ করছে। স্বাভাবিক চোখে মুখে চাপা আতঙ্ক। সে বড় বড় নিঃশ্বাস ফেলে হীরকে ভালো করে দেখতে লাগলো, কিন্তু হঠাৎই মনে হলো তার এহেন আচরণে মনির সন্দেহ হতে পারে। তাই তৎক্ষণাৎ মুখের ভাব ভঙ্গিমা পরিবর্তন করে ফেলল আর চোখে একবার মনিকার দিকে চেয়ে হীরের উদ্দেশ্যে বিস্মিত কণ্ঠে বলে উঠল, তোর কাঁধে ওটা কি রে? আবাবের কথায় হীরের বুকের ভেতরটা ধক করে উঠল। কোচকানো কপাল চওড়া করে ভীত কণ্ঠে বলে উঠল, কি কি কি? দেখ না চে কিভাবে যেন নড়াচড়া করছে। এর ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। শাবাবের হাত খামচে ধরল। চোখ জোড়া বন্ধ করে মৃদুস্বরে চেঁচিয়ে উঠে বলল,